হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। তোমাদের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা আর মাত্র কয়েকদিন, তাই আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? 4 মার্চ। নিরাপত্তা বিভাগকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। উড্রো উইলসন যৌথ নিরাপত্তা ধারণাটি প্রথম কোথায় ব্যবহার করে? 14 দফা কর্মসূচিতে। প্রশ্ন তোমাদের এখানেও আসতে পারে যে যৌথ নিরাপত্তা বিষয়টি প্রথম কে উপস্থাপন করেন? উড্রো উইলসন। কার্গিল যুদ্ধ কবে হয়? 1999। রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কে করে? নিরাপত্তা বাহিনী। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কি? দেশের মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, যাতে সবাই অস্ত্র ব্যবহার করতে না পারে। ঠিক আছে। ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা প্রকল্প নাম কি? স্মাইলিং বুদ্ধা বা স্মাইলিং বুদ্ধ। এটা কবে হয়? 1978, রাজস্থানের পোখরানে। কোয়াড এর সদস্য কারা? ভারত, জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? বাহ্যিক নিরাপত্তা। বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কবে? 1990-এ। ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার উপাদান? প্রথাগত। রোবোস্পিয়ারের নেতৃত্বাধীন দলটির নাম কি? জ্যাকোবিন দল। সন্ত্রাসের উৎপত্তি কবে ঘটেছিল? ফরাসি বিপ্লবের পরবর্তী পর্বে। ঠিক আছে, এই ফরাসি বিপ্লবের পরবর্তী পর্বেই এই রোবোস্পিয়ারের নেতৃত্বাধীন জ্যাকোবিন দল ফ্রান্সে প্রচুর সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছিল। ঠিক আছে। পরের প্রশ্ন, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তাদের কি বলা হয়? অভিবাসন। অ্যান এজেন্ডা ফর পিস রিপোর্ট পেশ করা হয় 1992 খ্রিস্টাব্দে। সিসিটিআই এর পুরো নাম কি? কম্প্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম। বাসেল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1989 খ্রিস্টাব্দের 22 মার্চ। কিয়োটো প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? 1992 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। এবার এই কিয়োটো প্রোটোকল সম্পর্কে একটুখানি জেনে নাও। কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয় জাপানে, জাপানের কিয়োটো শহরে, তাই এর নাম হয় কিয়োটো প্রোটোকল। এর সদস্য সংখ্যা 192 জন। এবং এটি কেন স্বাক্ষরিত হয়? তাই তো, গ্রিন হাউস যে গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাসকে কম করার জন্য। ঠিক আছে। ভারত এই চুক্তিতে স্বাক্ষর করে 2002 সালে এবং এই চুক্তিতে 6টি গ্রিন হাউস গ্যাসকে কম করার কথা বলে। সেই 6টির নাম অবশ্যই মনে রাখবে। কি কি? কার্বন ডাই অক্সাইড, নাইট্রেট অক্সাইড, তারপর হচ্ছে মিথেন, পারফ্লোকার্বন, হাইড্রোফ্লোকার্বন, সালফার, হেক্সাফ্লোরাইড। এই কিয়োটো প্রোটোকলের 2টা কমিটমেন্ট, একটা হচ্ছে 2008 থেকে 2012, আরেকটা আছে 2013 থেকে 2020। এই 2013 থেকে 20-তে এখানে বলা হয় 18% গ্রিন হাউস গ্যাস কমাইতে হবে এবং একেই বলা হয় দোহা এগ্রিমেন্ট। তোমাদের প্রশ্ন এটাও আসতে পারে যে দোহা এগ্রিমেন্ট কার সাথে যুক্ত? কিয়োটো প্রোটোকলের সাথে। কোপেনহেগেন চুক্তি কবে হয়? 2009 সালে। এই চুক্তিটি কোথায় হয়? ডেনমার্কের কোপেনহেগের বেল্লা শহরে। এবং এরও উদ্দেশ্য ছিল গ্রিন হাউসের নির্গমনকে রোধ করা, কম করা এবং পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটাকেও কম করা। ঠিক আছে। প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় 2015-তে এবং এই প্যারিস চুক্তিতেই COP21 স্বাক্ষরিত হয়। প্রশ্ন আসতে পারে যে COP21 কবে স্বাক্ষরিত হয়? 2015-তে। জোহেনেসবার্গ বিশ্ব সম্মেলন কবে হয়? 2002, 26 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর। এটা কোথায় হয়? দক্ষিণ আফ্রিকার জোহেনেসবার্গে। এবং একেই বলা হয় রিও সামিট, রিও 10। রিও 10 বছর পর পর হয়। আইপিসিসি এর পুরো নাম ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ভিয়েনা কনভেনশন কবে হয়? 1985 খ্রিস্টাব্দে। এগুলি অবশ্যই মনে রাখবে। এরপরের প্রশ্ন, কোপ এর অর্থ কি? কনভেনশন অফ পার্টিস। এই কোপের ক্ষেত্রে তোমরা COP21টা খুব ভালো মতন মনে রাখবে। এটা কবে হয়েছিল? 2015-তে প্যারিসে। প্রশ্ন এটাই আসতে পারে যে কোপ সামিট কোথায় হয়েছিল? প্যারিস সামিটে। এবং এখানে একটি নীতি গ্রহণ করা হয়েছিল যা হলো 20-20-20। এই 20-20-20 কি? কার্বন ডাই অক্সাইডের নির্গমন 20% কমাতে হবে, রিনিউয়েবল এনার্জির ব্যবহার 20% বাড়াতে হবে, আর একটা শক্তির কার্যকারিতা
20% কমাতে হবে। ঠিক আছে, মনিট্রিয়াল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? 1987-তে 16 সেপ্টেম্বর। ঠিক আছে, এটাও ছিল গ্রিন হাউস গ্যাসের ক্ষমতা কমানোর জন্যই। রিও ডিক্লারেশন বলতে কি বোঝায়? বসুন্ধরা সম্মেলন নীতি। ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মাউন্ট ব্যাটেন। দেখো, তোমাদের এখানে প্রশ্ন যদি আসে যে ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তখন হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। কিন্তু মাউন্ট ব্যাটেন ইংরেজ ছিলেন। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফফর খান। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কথা কে বলেন? র্যামসে ম্যাকডোনাল্ড। এবার যদি বলে কোথায়? দ্বিতীয় গোল টেবিলে। এবং এই জন্যই গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল ত্যাগ করেন। গণপরিষদের অধিবেশন কবে হয়? 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর। দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? বল্লভভাই প্যাটেল। স্বাধীনতার প্রাক্কালে দেশীয় রাজ্য ছিল কয়টি? 600টি। দেশীয় রাজ্য দপ্তর কবে খোলা হয়? 1946 খ্রিস্টাব্দে 27 জুন। তোমরা এই টপিকগুলো কিন্তু ভালো মতন পড়ে যাবে। বিশেষ করে এই যে প্রত্যেকটা সাবমিট, তৃতীয় অধ্যায়ের যতগুলা সাবমিট আছে, রিও, প্যারিস, কিয়োটো, ভিয়েনা, কোপেনবার্গ, ঠিক আছে, বেসাল কনভেনশন, সব কনভেনশনগুলো কিন্তু খুব ভালো মতন পড়বে। ওখান থেকে তোমরা 100% প্রশ্ন পাবে। ভারতের বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে। মণিপুর ভারতে সংযুক্ত হয় 1948-এ। কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করে 1947 খ্রিস্টাব্দে 26 অক্টোবর। কলকাতা অধিবেশন হয় 1917 খ্রিস্টাব্দে, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন। হায়দ্রাবাদের ভারত ভুক্তি হয় 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। নাগপুর অধিবেশন হয় 1920 খ্রিস্টাব্দে। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গড়ে ওঠে 1948 খ্রিস্টাব্দে। ভাষাভিত্তিক প্রদেশের প্রথম কমিশন কি? এসকে ধর কমিশন। এই এসকে ধর কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করেছিলেন। প্রশ্ন আসতে পারে যে কোন কমিটি ভাষাভিত্তিক রাজ্যের বিরোধিতা করেছিলেন? এসকে ধর কমিটি। জেভিপি কমিটি কবে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে। এতে কার কার নামে? জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, পট্টবী সীতারামাইয়া। ফজল আলী কমিটি কবে গঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। এই কমিটি ভাষাভিত্তিক রাজ্যের গঠনের পক্ষে ছিল। এবং এই জেভিপি কমিটির রিপোর্ট কবে পেশ হয়? 1949 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার এটাও মনে রাখবে, তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশকে আলাদা করার জন্য আন্দোলন করেছিলেন পট্টবী শ্রীরামলু এবং তিনি প্রাণ ত্যাগ করেন 1952 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর। আর প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, যেটা তামিলনাড়ু থেকে আলাদা হয়েছিল। এই ছিল তোমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস। এই টপিকগুলি কিন্তু অবশ্যই পড়ে যাবে। তোমাদের সাপোর্ট পেলে আমি আরও বেশি কোশ্চেনের প্র্যাকটিস সেট বানাতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।